শুভ সন্ধ্যা, যথারীতি সুন্দর সন্ধ্যা। কেমন আছো সবাই? শুভ নববর্ষ। নতুন করে আবার বলতে চাই, কারণ আমার সাথে তো পয়লা বৈশাখের পরে আর দেখা হয় নাই। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আমরা সেই প্রকৃতিতে নতুন বছরকে এখন পর্যন্ত উদযাপন করছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন গুণীকন্যা। পরিচয় করিয়ে দেব তাদের সাথে। আড্ডা হবে। আড্ডার বিষয় হার মানার আগে চেষ্টা করো। কখনো কখনো হার মানতেই হয়, কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়? তাহলে আমি পরিচয় পর্বে চলে যাচ্ছি, তোমরা আমাদের সাথেই থেকো। আমার ডান দিক থেকে ফেরদৌসী মিমি, সহযোগী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা। কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছি, ভালো আছি। তুমি ভালো আছো? একদম ভালো না থেকে উপায় তো নাই। শুরুটা এত সুন্দর করে করলে মানে ভালো লাগলো আর কি। অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এরপরে মাঝখানে মধ্যবর্তী নিয়ে আমাদের নাসরিন ইসলাম, সংবাদ উপস্থাপক, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। শুভ সন্ধ্যা প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যেখান থেকে দেখছেন আমাদেরকে। ভীষণ ভালো লাগছে আজকে চমৎকার সন্ধ্যায় বাহ, আসতে পেরে। অনেক ধন্যবাদ। তারপরে যিনি সুভাষ, সন্ধ্যাবেলায় ফোটে তো বেলি ফুল না? এতক্ষণে হয়তো ফুটে গেছে। জেবুন নেসা বাহার বেলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার আরও একটি পরিচয় আছে, এগুলি আমরা আড্ডার মাধ্যমে শুনবো। কেমন লাগছে আজকে এখানে এসে? আলহামদুলিল্লাহ, এক্সেলেন্ট। আজকে আমি আসলে সবার আগে ধন্যবাদ জানাতে চাই নেক্সাস টেলিভিশন, বকুল আপা, অ্যান্ড আমাদের সবাইকে, যাদের জন্য আজকে অ্যাকচুয়ালি আমাদের এই প্ল্যাটফর্মটা লেডিস ক্লাব। সো আমি নিজেকে গর্বিত মনে করছি সবার সঙ্গে এখানে জয়েন করে। অনেক ধন্যবাদ। ওই যেটা হয় প্রত্যেকবার আমি নিজের নামটা বলতেই ভুলে যাই, আজকে বলে নিচ্ছি। এই তিনজন গুণী মানুষের সাথে আমি আছি। আমি আরজুমান দ্বারা বকুল। আর আমাদের আজকের বিষয় হার মানার আগে চেষ্টা করো। লালন ফকির বলেছেন যে সুখ পেলে হও সুখের ভোলা, দুঃখ পেলে কেন হও উতলা। তার মানে আমাদের সব কিছুই, যাপিত জীবনে যা কিছু সামনে আসবে, প্রত্যেকটা জিনিসকে আমাদের নতুন করে বরণ করতে হবে। আর বর্জন যেটিকে করতে হবে সেটিকে দুঃখের সাথে নয়, সেটিকে লড়াইয়ের সাথে। তো এই যে আজকের আমাদের যে বিষয়, হার মানার আগে চেষ্টা করো, মিমি কিভাবে সেই চেষ্টা করে? আসলে আমি তো প্রথমেই বলবো যে আমি একজন নারী। তো প্রথমে আমি ছিলাম এক মেয়ে, তারপর হয়েছি স্ত্রী একজনের, তারপর মা হয়েছি, কিশোরী কন্যা। মানে পার্ট বাই পার্ট অনেক দূরে এগিয়ে, মানে এত দূর এসেছি। এখন শাশুড়ি। এখন সব কিছুর পেছনেই না একটা স্ট্রাগল ছিল, স্ট্রাগল থাকে। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের জীবনে স্ট্রাগল থাকে। তো স্ট্রাগলের জায়গাটাতে আমরা যদি হেরে যাই বা চেষ্টা না করি, পড়ে যাব, থেমে যাওয়া যাবে না। আমাদেরকে এগিয়ে যেতে হবে যতটুকু সম্ভব। আমি আমার সামাজিক বলো, পারিবারিক বলো, সব প্রতিকূলতাকে ছাপিয়ে যতটুকু পারি নিজের যোগ্যতা দিয়ে, নিজের অর্জন দিয়ে, নিজের মেধা দিয়ে, সাহস দিয়ে, হ্যাঁ, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া, তবে আমি সফলতা পাবো। আমি বিষয়টা এইভাবেই দেখি। মানে জীবনটাকে সহজভাবে নেওয়া যাবে না, খুব স্ট্রাগল করতে হবে, ফাইট করতে হবে, হেরে যাওয়া যাবে না, ঘুরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। রাইট। ধন্যবাদ মিমি। এরপরে আমি যাচ্ছি নাসরিন ইসলামের কাছে। এই যে মোকাবেলাটা, হ্যাঁ, হার মানার আগে, মানে মনে হচ্ছে যে হার মানতে হবে, কিন্তু তার আগে আমাকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে। এই চেষ্টাটা কিভাবে চালিয়ে যান? অনেক ধন্যবাদ বকুলাপা আপনাকে, নেক্সাস টেলিভিশনকে এত চমৎকার একটি বিষয় দিয়ে আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ভীষণ ভালো লাগছে। বিষয়টা খুব চমৎকার, কিন্তু ভীষণ কঠিন। এই জন্যই যে মানে হার মানার আগে চেষ্টা করো। আসলে হার জিত থাকবে, হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে। একটা গান আছে আমাদের। আমি সবসময় মনে করি যে জিততে পারবো কি পারবো না সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু আমাকে হার মানা যাবে না। একদম। এটার জন্য আমাদেরকে সঠিক সিদ্ধান্ত, সঠিক সময়ে সঠিক
মতামত এবং আমাদের চলার যে আমাদের দৈনন্দিন জীবনের যে কার্যক্রম সেটাকে একটু নিজের কাছে নিজের মতো করে একটু সাজিয়ে নিতে হবে, মানে হোমওয়ার্কের মতো আর কি। একদম। তাহলে আমরা কিন্তু আমাদের যে লক্ষ্য, যে যে চিন্তা চেতনা, মেধা মনন বলেন যেটাকে, আমাদের যে লক্ষ্য যেটা আছে আমাদেরকে যেতে হবে কিন্তু একটা জায়গায় পৌঁছতে হবে। তাহলে আমাকে থেমে থাকলে চলবে না। জীবনটা তো আসলে বৈচিত্র্যময়, একদম অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু আমাদেরকে আজকে যে এই যে আসনটা, এই যে একটা জায়গায় আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, সেই জায়গার জন্য কিন্তু আমাদেরকে অনেকটা কষ্ট করতে হয়েছে, বলা চলে অনেক পথ হাঁটতে হয়েছে। এত সহজ নয় কোনো কিছু। তাহলে সেটার জন্য আমাদেরকে খুব ছোট থেকে যখন আমরা স্কুলে যাচ্ছি, পড়ছি, পড়াশোনা, এটার পেছনে যাদের অবদান আছে আমি একটু স্মরণ করতে চাই আমার বাবা মাকে। অবশ্যই। এই জন্যই আমার বাবা মার অনেক শ্রম, অনেক মেধা, অনেক পরিশ্রম, অনেক কিছু, অনেক ভালোবাসা ফলে কিন্তু আজকের এই জায়গায়। ঠিক তেমনি আমরা আমাদের সন্তানদের জন্য কিন্তু এই কাজটা করে যাই। পরিবার হলো একটা প্রধান প্রতিষ্ঠান একদম মানুষের জীবনে চলার। পরিবারের যে একটা সাপোর্ট, পরিবার থেকে যে একটা সুন্দর একটা শিক্ষা বলেন, আপনি চলন বলন, প্রতিটা জায়গায় কিন্তু পরিবারের যে একটা ছাপ থেকে জাগে, এটা রয়ে যাবে, এটা একদম রয়ে যাবে। এটার জন্যই কিন্তু আমাদের অনেকটা দূর কিন্তু এগিয়ে যাওয়া। তো হার মানলে চলবে না। আমার কাছে মনে হয় কি, আমরা যারা আমরা বলি আমরা নারী, অবশ্যই নারী আমরা, কিন্তু আমরা তো প্রথমে মানুষ, আমি সেইভাবেই দেখি। এবং আমরা মেয়েরা নারীরা পারে না এমন কোনো কি কাজ আছে? এমন কিছু নেই, এমন কিছু নেই এই এখনকার সময়ে। এবং অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। সো আমার কাছে যেটা মনে হয় যে হার মানা বলতে কিছু নেই, আসলে এগিয়ে যেতেই হবে, ঘুরে দাঁড়াতেই হবে। একদম একদম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বেলি ফুল কি করছে? ফুটি ফুটি করছে নাকি? জীবনেসা বাহার বেলি। জীবন তো আসলে যাপন করার, আর আমি মনে করি যে শুধু যাপন নয়, জীবনকে উদযাপন করা যায়। তো এই উদযাপনের সাথে কিন্তু হার মানা ব্যাপারটা একদম যায় না। আর বেলি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেখতেও তাকে এটা একটু কাঠখোট্টা জিনিস, তাই না? ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা, যদিও সফট শব্দটা আছে, কিন্তু বেলির সাথে সফট শব্দটা খুব যাচ্ছে, একেবারে মায়াময়। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে খুব ভোলা ভালা টাইপের। এই যে ব্যাপারটা হার মানার আগে যে চেষ্টা করা, সেই চেষ্টাটা কিভাবে করে? আমার মধ্যে মনে হয় যেটা আমি আমার লাইফে দেখেছি, আমি আমার লাইফ থেকে যতটুকুন শিখেছি, প্রত্যেকটা মানুষের লাইফে প্রবলেম থাকবেই, প্রবলেম আসবেই, আর এভরি প্রবলেম হ্যাজ আ সলিউশন। আমরা যখন সফটওয়্যারের কাজগুলো করতে যাই তখন কিন্তু এরর হতে পারে, সফটওয়্যার কোড এরর হতে পারে, বাগ থাকতে পারে। সো উই হ্যাভ টু সলভ দ্যাট অ্যান্ড আমাদের রান করতে হবে সামনের দিকে। আমরা যদি ওই প্রবলেমটা নিয়ে বসে থাকি, ওই প্রবলেমটার মধ্যেই ঢুকে থাকি, ওই প্রবলেম থেকে বের না হতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের থেমে যেতে হবে। আর লাইফে থেমে গেলে তো চলবে না। লাইফের এন্ডিং একটা টাইম তো আছে, এভরিওয়ান হ্যাজ, বাট বিফোর দ্যাট, টিল দ্যাট টাইম উই হ্যাভ টু ফাইট। আমাদেরকে ফাইট করে যেতে হবে যে এনি হাউ আমাকে সাকসেস, আমার এইম, ওখানে আমাকে রিচ করতে হবে। প্রবলেম যেগুলো থাকবে সেগুলোকে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কাছে খুব লোড মনে হতে পারে। সেই প্রবলেমগুলোকে যদি আমরা ছোট ছোট ভাগে ডিভাইড করে দিই এবং সেগুলোকে সলভ করার ট্রাই করি, যেমন আমরা যখন প্রবলেমগুলো পাই, কোনো এরর থাকে, তখন আমরা ছোট ছোট স্মল পার্ট ডিভাইড করে ফেলি। এটা অ্যানালাইসিস টাইমেই আমরা করে ফেলি। তো যখন আমরা লাইফে একটা স্টেজ, আমাদের কিন্তু অনেকগুলো স্টেজ, শৈশব, কৈশোর, যৌবন, অনেকগুলো স্টেজ, প্রত্যেকটা স্টেজে জীবনেও আবার বিভিন্ন ধাপ আছে। তো এই ধাপগুলোতে আমাদের প্রবলেম আসবে, বাট আমাদের মাথায় এটা সবচেয়ে বেশি স্ট্রংলি রাখতে হবে যে এভরি প্রবলেম হ্যাজ আ সলিউশন। সো বি কোয়াইট, টেক রেস্ট, একটা ব্রেথ নেওয়া, তারপরে হচ্ছে ডিসিপ্লিন। আমার মনে হয় যেটা ডিসিপ্লিন, একদম পেশেন্স, হ্যাঁ, অ্যান্ড ট্রাই অল অফ ইউর বেস্ট। যতটুকু আছে পুরোটা দিয়ে ট্রাই করে যাও, অফকোর্স সাকসেস উইল কাম ইনশাআল্লাহ। এই সময়ের দাবি। আবারও কবি যারা, গীতিকার যারা, তাদের কাছে যেতে হয় যে সময় গেলে সাধন হবে না। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, আমার আসার সময় খুব মনে হচ্ছিল কবিতাটার কথা, পারিবে না তাহা ভাবো একবার, কালীপ্রসন্ন ঘোষের মনে হয়েছে। পারিব না কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার।
তো আমি যখন পারবো না কোনো কিছু বা আমার কাছে মনে হবে এটা প্রবলেম, তখন আমরা অনেক সময় দেখা যায় অনেক মানুষই আমরা হয়তো রেস্টলেস হয়ে যাই, হয়তো আমরা একটু ডিপ্রেসড হয়ে যাই, বাট এটা কোনো সলিউশন হতে পারে না। ওখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরেকটা ব্যাপার হয় কি, প্রত্যেকটা মানুষ না একই রকম স্ট্রেংথ থাকে না। সো হোয়াট ক্যান উই ডু, দ্য আদার পিপল ফ্রম দ্য সারাউন্ডিংস সাইড থেকে, হতে পারে মা, বাবা, ফ্রেন্ড, কলিগ, এনিওয়ান, তো উই উইল হেল্প ইচ আদার একদম টু ওভারকাম দ্যাট। একদম একজনকে আরেকজনকে হেল্প করতে হবে। হয়তো ও এখন পারছে না, তার মানে এই না যে আমি একাই উপরে উঠে যাব। না, আমার সম্ভব আমার না। হ্যাঁ, আমার পরে যে আছে সে হয়তো একটু হেল্প হলেই কিন্তু ওই মানুষটা উঠতে পারে, একটু সাপোর্ট, একটু মেন্টাল সাপোর্ট, নাথিং মোর। এই ব্যাপারে আমি একটু শেয়ার করতে চাই বেলি আপুর সাথে। আসলে এই যে বলছেন যে উনি আমরা একটু সাপোর্টটা যদি দেই, এই মনোভাবটা থাকতে হবে কিন্তু প্রত্যেকজনের, একদম। সেটা নারী বলেন, পুরুষ বলেন, কর্মক্ষেত্রে বলেন, পরিবার বলেন, আশপাশ প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার যে মন মানসিকতা, যে এগিয়ে যাবার, যে একটা মানুষ বিধ্বস্ত হয়ে আছে তাকে একটু সাপোর্ট দিই, একটু একটুখানি, মানসিক হ্যাঁ, ভাবে মানে একটু আমরা আগে support যেটা দিতে করতো পারি। মানুষ মাথায় হাত বোলানো, হ্যাঁ, একটু করে, হ্যাঁ, ভালোবাসা দেওয়া, একটু দোয়া স্পর্শ দেওয়া, কিন্তু অনেকখানি মানুষকে উতরে যেতে সাহায্য করে। একদম একদম। আমি সেই বিষয়টা আপনি যেটা বলছিলেন যে আমি আপনার সঙ্গে একটু যোগ Please, করি, please. sorry। সেটা হচ্ছে আমার সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ সাবজেক্টটাই তো থেকে, তোমার, হ্যাঁ, সেটাই। এরকম আসতাম তোমার আপু যেটা কাছে, বললে বলো। এবং বেলি যেটা বললো যে সবার একটা সাপোর্ট, একটা সহযোগিতা, আসলে এটা না ছোটবেলা থেকেই আমাদের যদি ওই পরিবেশটা আমরা পাই, পরিবারটা, পারিবারিক পারিবারিকভাবে, পরিবেশ পারিবারিক এবং আশেপাশে যে পরিবেশ, আমাদের সমাজে কিন্তু অনেক বাধা এখনো আছে। আছে। বিশেষ করে আমাদের মেয়েদের বেলায় দেখা যায় সব জায়গায় যেন একটা কোথায় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, একটা বাধা দাঁড়িয়ে থাকে। তো এইগুলোর জন্য আমাদেরকে ওই শিক্ষাটা প্রপারলি দিতে হবে, বিশেষ করে আমাদের প্যারেন্টসদের। আমরা যেটা পেয়েছি আমার ছেলে মেয়েদের মধ্যে সেটা আবার দিয়ে ছড়িয়ে দিব, দিতে হবে। ছড়িয়ে দিতে হবে। ওরাও যেন সেরকম একটা পরিবেশে বড় হয় এবং আত্মবিশ্বাসের সাথে বড় হয় যে আমি পারবো, আমি হারবো না। এই পরিবেশটা ওদেরকে দিতে হবে। যেটা বেলি বলল যে সবার সহযোগিতা, ওই সহযোগিতাটাই তৈরি হবে ওভাবেই যদি আমি পারিবারিকভাবে এবং পরিবেশের কারণে যদি আমার মধ্যে সেই জিনিসটা আসে, অবশ্যই আমি সেটা পারবো। ওই যে বললাম, পরিবার একটা প্রধান প্রতিষ্ঠান, প্রধান সেখান প্রতিষ্ঠান, থেকে right. বাচ্চারা শেখে পরিবার কি করছে, বাবা Yes. কি করছে, মা হ্যাঁ, কি হ্যাঁ। করছে, তারা কিভাবে অন্যকে বিশাল সহযোগিতা ব্যাপার করছে। একটা, পারিবারিক শিক্ষাটাকে আমরা কোনো মতে অস্বীকার করতে একদমই না, পারবো কারণ না। একটা বাচ্চা তো 5 থেকে 6 বছর ঘরেই থাকে, তারপরে সে প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে। তো প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে যে বাচ্চাটি আসসালামু আলাইকুম বলে, এটাও কিন্তু পরিবার থেকে পরিবার শিখে থেকে যায়, শেখে, right, পরিবারই right, শিখিয়ে দেয় যে right. তোমাকে স্কুলে গিয়ে এই করতে হবে, ওই করতে এবং হবে। তার আশেপাশে পরিবেশটাও কিন্তু জরুরি। একটা ভালো পরিবেশে বসবাস করা, ভালো মানুষদের সংস্পর্শে আসা, তাদের সঙ্গে একটা ভাষার যে আদান প্রদানটা হওয়া, এগুলো ভীষণভাবে কাজ করে। আমরা যত বড় হই আমরা ওইভাবে সেটাকে রপ্ত করি এবং আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমি বকুলা আপা, আমি আমার বাচ্চাদেরকে আমি সবসময় বলি যে যা কিছু ভালো তাই করো অর্জন, যা কিছু মন্দ তাই করো বর্জন। সো তোমার এখানে কোনো টেনশন নেই, এখানে কোনো তোমাকে এটা কেন হলো না, এটা কেন, এই ধরনের কোনো চিন্তা করার কোনো অবকাশ নেই। আসলে তুমি যেটা ভালো মনে করবে, আমি সবসময় শিখিয়ে দিতে পারবো সেরকম কোনো কথা নেই। তুমি দেখতে দেখতে শেখো, তোমার যেটা ভালো মনে হবে যে এই কাজটা, হ্যাঁ এটা বলতে পারো যে মা তো বলেছিল এই কথাটা, বাচ্চারা তো মাকে ফলো করে সবসময়, সন্তান যতই বড় হোক না কেন। আমরা এখন আমার মায়ের কথা সবসময় মনে করি, রোল মডেল, এক্স্যাক্টলি তাই। তো আমি সেই কানে জিনিসটা বাজে, সর্বদা কানে বাজে যে কি বলেছিল, আমাকে কি করতে হবে। ধন্যবাদ আপা, আমাদের একটুখানি বিরতিতে যাবার সময় হলো। হ্যাঁ, কি আশ্চর্য না, সময় কি বহমান। মাত্র আমরা আড্ডাটা শুরু করলাম, এর মাঝেই প্রথম বিরতির সময় চলে এলো। আমাদের সাথেই থেকো, সে পর্যন্ত পরিবার পরিজনের সাথে খুব খুব ভালো থেকো। বিরতি শেষে আবারও ফিরে এলাম আমাদের 3 কন্যার আড্ডায় এবং তোমরা আমাদের সাথে আছো। আচ্ছা, শুনছিলাম পরিবারের কথা, হ্যাঁ, নাসরিন ইসলাম। তো পরিবার মানে কিন্তু মা বাবার কথা এলো, কিন্তু মা বাবার পরে ওই যে কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরাকে অভিনন্দন জানাতে চাই। আমরা ইতিমধ্যেই জেনেছি যে লাক্স চ্যানেলায় একটা প্রতিযোগিতা হয়, সুন্দরী প্রতিযোগিতা। সেখানে যে 3 জন জয়ী হয়েছিল, সেই 3 জনের একজনের মা কিন্তু আমাদের এই গরবিনী মাতা। আচ্ছা, এই গল্পটা একটু শুনি। অসংখ্য ধন্যবাদ বকুলা, মনে করিয়ে দিলেন। আমার তৃতীয় মেয়ে, আমার ছোট মেয়ে বলা যায়,
ও মানে 3টা মেয়ে? হ্যাঁ 3টা মেয়ে। ও বাবা, ছোট মেয়ে, সৌভাগ্যবতী, 3 কন্যার মা। আমার বড় মেয়ে নাবিলা, সে অভিনেত্রী, আপনারা হয়তো বা চিনতে পারেন তাকে নিশ্চয়ই। আমার মেজো মেয়ে ডাক্তার মাইশা দিয়া, ডাক্তার মাইশা ইসলাম। আর ছোট মেয়ে আমিনা ইসলাম, যার কথা আপনি বললেন, আমাকে অভিনন্দন জানালেন, খুব ভালো লাগছে শুনে আসলে। লাক্স ফর সুপারস্টার, সে 2nd রানার আপ আমিনা ইসলাম। তো আসলে আপনি জানতে চেয়েছেন যে এই গল্পটুকু, আসলে এটা একটা বিশাল জার্নি ছিল আমার জন্য। মনে হচ্ছে যে আমিনা না, আমরাই বোধহয় সবাই একসাথে বোধহয় ওর সাথে জার্নিটা করেছি একদম। ভীষণভাবে। তো আমি ভীষণ আনন্দিত আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চাটা লাক্স সুপারস্টার 2nd রানার আপ হয়েছে, এটার জন্য আমি শুকরিয়া। আর জার্নিটা তো আসলে অনেকটা কঠিন, আপনারা সবাই জানেন, সেটা তাদের অনেক সব কিছু নিয়ম নীতির মধ্যে চলতে হয়েছে ভীষণভাবে। তো এখনও চলছে, লাক্স যেভাবে সব দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে সেরকম করছে সে। তবে ছোটবেলা থেকে তো খুব ছিল, মানে বোঝা যাচ্ছে যে মায়ের সুন্দর পরিশীলিত একটা প্রলেপ আছে তাদের জীবনে। তো এই যে ওর কাজের সময় কখনো কি এরকম হয়েছে যে আম্মু আমি এটা কিভাবে করব, আম্মু এটা আমি পারছি না, আমাকে একটু দেখো? তো সেই হার মানার যে প্রবৃত্তি একটা, জি জি জি, সেই সময় মা কিভাবে তাকে সাহায্য করেছে? হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন করেছেন, ভীষণ ভালো লাগছে আসলে। হ্যাঁ, যখনও প্রতিযোগিতা ছিল তখন তো আসলে আমরা তো আর কথা বলতে পারতাম না, মোবাইল ছিল না। তো মাঝে সাঝে তাকে মোবাইল দেওয়া হতো, 1 মিনিট কিংবা 2 মিনিট বা তারও কম, এরকম ঝটপট। আমি শুধু বসে থাকতাম, সারা রাত আমি বসে থাকতাম, আমার কোনো ঘুম ছিল না আর কি, যে কবে ও ফোন করবে। যদি ফোনটা মিস হয়ে যায় তাহলে তো আমি খুব অসুস্থ হয়ে যাব, কারণ অনেক খারাপ লাগতো, খুব ফিল করতাম তখন। বাচ্চাটাকে বুট ক্যাম্পে ছিল তারা, তো তখন আমাকে মাঝে মাঝে বলতো যে মা ভালো লাগছে না, আর বোধহয় পারছি না, ভীষণ টায়ার্ড আমি, মানে আমার এরকম মনে হচ্ছে। ওর এটাই আমি বুঝতে পারি যে অনেক তো ঘুম নাই, তাদের নাই, টানা কাজ করছে। তখন আমার তো একটু খারাপ লাগে, কিন্তু আমি সেটা প্রকাশ করি না। আমি চট করে আমি কিন্তু চেঞ্জ হয়ে যাই। আমি বললাম নো বেবি, আমি তোমাকে কিন্তু বলিনি, মানে এটা তো কথা ছিল না, এনজয় করো, এনজয় ইউর সেলফ, এবং তুমি সেটাকে ঘুরে দাঁড়াও, তুমি এনার্জি নাও। একটা কথা সবসময় বলতো, আল্লাহ সহায়, যে তুমি সাহস করো, ঘুরে দাঁড়াও। পারবো না কেন এটা বলছো? এখন অনেক টুক পেরিয়ে এসছো, অনেক ধাপ পেরিয়ে কিন্তু এসছো তুমি, এখন সেই কথাটা বলাটা কিন্তু ঠিক হচ্ছে বাবা। আমি ঠিকই ভেবে বলতাম, নিশ্চয়ই পারবে ইনশাল্লাহ। আমি এরকম করে তাকে বুঝিয়ে দিতাম, কাউন্সিলিং করতাম একটু করে, যে ভালো থেকো, শুধু মাকে একটু জানাবা তুমি কেমন আছো, আমি আর কোনো আমার টেনশন নেই। কারণ এরকম একটা জায়গায় তারা আছে, আমাদের কোনো চিন্তা নেই এটা নিয়ে। লাক্স, এটা মজার ব্যাপার হলো যে ওর সাথে আমার দেখা হয়েছে এখানে, যে আরজি একিউবিডিয়ার একটা শো হয়, এসেছিল ওই দিন। হ্যাঁ, এক শনিবারে আমিও এসেছিলাম, দেখা হলো। তো তখন খুব মিষ্টি, 3 জনেই ভীষণ, হ্যাঁ ভীষণ রকমের। আসলে তো ওরা একটা পার করে এসেছে না, প্রত্যেকের জায়গায় কিন্তু শ্রেষ্ঠ। তো আজকে মার সাথে দেখা হলো, সেদিন মেয়ের সাথে দেখা হলো, ভীষণ ভালো লাগছে। বাবার মতোই, বাবা খুব সুন্দর, মানে হ্যান্ডসাম মানুষ। ও আচ্ছা আচ্ছা, আমাদের এটা যেহেতু এখানে বাবাকে নিয়ে আসা যাবে না, তারপরও আমরা এখানে বলবো যে লাইক মাদার লাইক তাদের নাক চোখ এত সুন্দর, সব মাশাআল্লাহ খুব ব্রিলিয়ান্ট। বাবা, শুনতে হবে এই গল্পটা, শুনতে হবে, শুনতে হবে অবশ্যই, কারণ এত সুন্দর করে কিন্তু কেউ বলে না, তাই না? তা আমি একটু মিমির কাছে আসি। তোমার পরিবারে তোমার যে ছেলে এবং মেয়ে, উনিও 3টা বাচ্চার মা, তুমিও কিন্তু 2 ছেলের মা, 2 ছেলে 1 মেয়ে আছে। হ্যাঁ, এই তুমি তো কলেজে তো পড়াও, তোমার ওটা সাবজেক্ট, সেখানে তোমাকে বিষয়ের সাথেই সম্পৃক্ত থাকতে হয়, কিন্তু ঘরের বিষয়টা তো একটু এলোমেলো হয়ে যায়, তখন মিমি কি করে? আপা বললেন একটা কথা, যে নারীরা আসলে সব পারে, এই কথাটা আমি একদম মনে করি না, এমন কিছু নাই, যে মানুষ সৃষ্টি করতে পারে তার দ্বারা সবকিছুই সম্ভব। রাইট।
তো আমি বিশ্বাস করি একেবারে ছোটবেলা থেকে আমার ভিতরে আমি ভীষণ আত্মবিশ্বাসী। বাহ, আমি বাইরে যেমনই হই না কেন আমার ভিতরটা ভীষণ শক্ত, আমি পারবো। এই কথাটা মানে এই টপিকটা পাওয়ার পরে আমার মনে হয়েছে আমার অনেক কিছু বলার আছে, আমি বলতে পারবো, সুযোগ পেয়েছি একটা। তো মেয়েরা সব পারে, ওই যে মানে ইয়ের মতো আর কি, একটা দুর্গার মতো 10 হাত, 10টা হাত দিয়ে 10টা কাজ করতে পারে অ্যাট এ টাইম। আমিও সেম ওইভাবেই ম্যানেজ করছি, সংসার করছি, কলেজ সামলাচ্ছি। আর এখন তো মোটামুটি মনে করে এই বয়সে এসে আমরা তো একটু সিনিয়র হয়ে গেছি, দায়িত্ব বেশি, নানান কমিটিতে কাজ করতে হয়। তো ভালোভাবে ম্যানেজ করতে পারছি। আমার ওই শক্তিটাই বেশি কাজ করছে যে আমি পারবো, আমি হেরে যাব না, আমাকে পারতেই হবে। সেটা চেহারা দেখেই বোঝা যায়, তাই না? কেমন একটা দৃঢ় প্রত্যয় চেহারার মধ্যে কিন্তু আছে। একটা যেহেতু আমরা এখানে আড্ডা দিচ্ছি, আমরা সাময়িক বন্ধুত্বের বন্ধনেই আটকা আছি, কিন্তু মজার ব্যাপার হলো আমি একটু পরিচয়টা না দিয়ে পারছি না। আমরা কিন্তু ইয়ারমেট। ভালো লাগছে। হ্যাঁ, আমরা 84 ব্যাচ। এবং এটা বিশাল ব্যাপার। একদম আজকে যারা 84 তোমরা দেখছো আমাদেরকে, তারা নিশ্চয়ই মানে এনজয় করছি খুব তারা। ভীষণ রকমের, হ্যাঁ মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে বেলি আমার সাথে যোগাযোগ করেছে, নতুন মানুষ শুধু নাসরিন আপা। তারপর যখন এখানে এসে শুনলাম যে আমিনার মা, তখন তো মনে হলো যে আমরাই সব। একদম। আমার একটা মেয়ে, সে অভিনেত্রী নাবিলা, বলেছিলাম বোধহয়, হ্যাঁ হ্যাঁ, নাবিলা ইসলাম। মানে প্রকৃত অর্থেই রত্নীগর্ভ। আমাদের 84 ব্যাচে খুব জনপ্রিয়, এমনিতে সে তো জনপ্রিয়, আমাদের ব্যাচেও আমরা যে আমাদের প্রোগ্রাম হয় সবগুলিতে সে খুবই জনপ্রিয় একজন মানুষ, খুব ভালো সুন্দর মনের একটা মানুষ। সুহাসিনী, এভরিথিং গোইং উইথ হার। তো আমি বকুলকে অনেক ধন্যবাদ জানাই যে তোমাকে পেয়েছি, আর আমাদের জাকি আপাকে, এই নেক্সাস টেলিভিশনকে। আমার সুযোগ পাইনি, হয়তো প্রথম দিকে বলা হয়নি, বাট হ্যাঁ মানে এই যে জীবনটা কত সুন্দর, তাই না? এরকম ক্ষেত্রে এসে কিন্তু মনে হয় যে, এই জন্য আমার মনে হয় যাপিত জীবন যাপনের চেয়ে অনেক বেশি উদযাপন করাটাই আসলে আনন্দের, প্রতিটা মুহূর্ত। আচ্ছা, হচ্ছে আপা, হাত বাঁধতে হবে কেন? মন খারাপ, সেটা একটু অন্যভাবে নিতে পারি আমরা, একটু গান শুনতে পারি, একটু ক্রিয়েটিভ কাজ করতে পারি, তো আমরা না ভালো কিছু। এখন যে জিনিসটা আপনি বলছেন, হার মানা থেকে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যায়। এই যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আত্মহত্যা করছে, এটা করছে, ওটা করছে। আমি বলি প্রসঙ্গটা হ্যাঁ মানে ভীষণ রকম অভিভাবক লেভেল থেকে যারা আমরা বাবা মারা আছি, মানে এর চাইতে মর্মান্তিক আর কিছু হয়। আমি সেটাই বলছি, সেজন্য বলছি হার কেন মানব, সেটা অন্যভাবে আমরা এনজয় করতে পারি। আমাদের সন্তানদের যদি সেইভাবে যদি আমরা গড়ে তুলি আস্তে আস্তে, সেটা যদি আমার মাথায় তাদের একটু দেই মেমোরিতে, যে এইভাবে চলতে হবে। বন্ধুর সাথে ঝগড়া হতে পারে, অনেক কিছু হতে পারে। ওই যে গ্রামীণ প্রবাদ আছে না, যে যদি একটা দরজা বন্ধ হয়, মানে একটা দুয়ার বন্ধ হলে হাজার দরজা খুলে হয়। এটা আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, কারণ আমি মেয়েদের নিয়ে সবসময় যখনই ক্লাস করি, আমার তো কাজটাই হচ্ছে সাইকোলজিক্যাল বিষয় নিয়ে কথা বলা ওদের সাথে, তো কাউন্সেলিং করা, যেটা আপা বললেন, আসলে এটা ভীষণ জরুরি। এই যে টিনেজ বয়সের বাচ্চাগুলি, খুবই মানসিক স্বাস্থ্যটা খুবই আমাদের হেলদি রাখতে হবে। শরীরের স্বাস্থ্য তো পরে আসে, আগে কিন্তু আমরা মেন্টালি আমাদেরকে অনেক বেশি সুস্থ থাকতে হবে। আর বাচ্চাগুলিকে, বিশেষ করে এই যুগের যে বাচ্চাগুলো আছে, ওরা কিন্তু একেবারে দিক হারা হয়ে যাচ্ছে, যার কারণে ওদেরকে মানে একসাথে গুছিয়ে আনতে হবে, ওদেরকে সবকিছু ম্যানেজ করা শেখাতে হবে। ওরা একেবারেই মানে দিশেহারা হয়ে যায়। হ্যাঁ, সেটাই, দোষটা ওদের না, বাট আমরা, আমাদের কিন্তু দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমরা এগুলি এড়িয়ে গেলে যে না থাক, ওরা যা ইচ্ছা তাই হোক, এটা করা যাবে না। আবার অনেক বকাঝকা করে অনেক বাচ্চাদেরকে যে বাবা মারাও কিন্তু টর্চারটা করে, আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বেলির কাছে আসি। এই যে বললো যে বাবা মা টর্চার করে, এই জায়গাটাতে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, বিকজ আমি আসলে টিচার, অলসো সিনিয়র টিচার ইন অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল। সো ও লেভেল, 9, 10, 11, 12 গ্রেডের যে স্টুডেন্টগুলো হয়, ওরা বেসিক্যালি একটু কেয়ারফুল থাকতে হয় ওদের ব্যাপারে। তো আমি এখানে বলবো প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে একটু কেয়ার, একটু লাভ, দে আর জাস্ট ওয়ান্টিং দিস থিংস। আর একটু কেয়ার, একটু লাভ, এইটুকুনের জন্য কিন্তু অনেক বাচ্চা, এখন আমি যেটা ফিল করি, অনেক বাচ্চা ওয়েট করে। এমন হয় যে একটা বাচ্চা, এটা আমার খুব খারাপ লাগে, যে হয়তো দ্য হোল ডে হি অর শি হ্যাজ পাসড, বাট ওর বাবা বা মার সঙ্গে ওর দেখা হয়নি। আরেকটা জিনিস আমি বলতে চাই, নেপোলিয়ন কিন্তু বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও,
আমি একটা শিক্ষিত জাতি জাতি দিব। উপহার দেব। কিন্তু আমার মনে হয় শুধু শিক্ষিত মা না, শিক্ষিত হলে শুধু চলবে না, স্বশিক্ষিত। হ্যাঁ স্বশিক্ষিত হতে হবে। এবং সেই মা, একজন মা কিন্তু একটা স্টুডেন্টের জন্য, একটা মা একটা বাচ্চার জন্য সুপার পাওয়ার। একদম। একটা মা তার সন্তানের কাছে সুপার উইমেন। আমি যখন আমার স্টুডেন্টদেরকে পড়াই বা আমি যখন আমার স্টুডেন্টদের সঙ্গে ডিল করি, তখন আমি দেখি যে অনেক সময় হয় বাচ্চারা পারে না, হ্যাঁ হতে পারে, হয়তো মার্কস কম পেয়েছে, সবসময় যে আমাকে ফুল মার্কস না, আনতে হবে, সবাই তো আর সমান হবে না। এভরিওয়ান ইজ নট সেম। আবার একটা টপিক যে সবাই একই রকম ভাবে বুঝবে না, তাও হতে হবে না, সবার সিচুয়েশনও একরকম না, সেটা আমাদেরকে বুঝতে হবে, স্কুলগুলোকেও বুঝতে হবে। আমরা টিচার যারা শেখাচ্ছি ওদেরকে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে, ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট সম্পর্কে আমাকে জানতে হবে যে আমার এই স্টুডেন্টটা এরকম, এই স্টুডেন্টটার এই প্রবলেম আছে। আমরা অ্যাকচুয়ালি করে কি এখন মোস্ট অফ দ্য টাইমে দেখা যাচ্ছে উই আর ভেরি বিজি আমাদের নিজেদেরকে নিয়ে, কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু আমাদের নেক্সট জেনারেশন। সো এই নেক্সট জেনারেশন যদি ডিস্ট্রয় হয়ে যায়, আফটার দ্যাট হোয়াট ইজ কামিং, আমরা মনে হয় চিন্তাও করতে পারছি না। একদম, আমরা সম্মিলিতভাবে আগাতেই পারবো না। আমাদের বাচ্চাগুলো মোস্ট অফ দেমই আপনি খেয়াল করবেন হয়তোবা যে ডিসিপ্লিন না, সেলফ ডিপেন্ডেন্ট না, আমি এটা দেখেছি। এবং এই জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চাকে ছোটবেলা থেকে, বাবা এটা করো তো, এটা তোমার নিজের কাজ, তুমি নিজে করো। হ্যাঁ করো, এই যে বলাটা করো না, এই নাটা বলা যাবে না। তুমি করছো, নষ্ট করছো। যেমন আমি এখন মনে করতে পারি, আমরা ছোটবেলাতে আমরা ভাই বোন মিলে খুব ম্যাকগাইভার পছন্দ করতাম, দেখতাম জিনিসপত্র ভেঙে চুরে এটা বানাতাম। আম্মু বকা দিত, কিন্তু আব্বু কখনো বকা দিত না। স্টিল আই ক্যান রিমেম্বার, আমার বাবা প্রথম আমাকে কম্পিউটার কিনে দেয় Pentium 4. He was a government officer and he was honest, so he doesn't have that much money. সো তখন ওই মোমেন্টে ওই কম্পিউটার আমরা যা কিছুই করি, আমরা র্যাম খুলে ফেলছি, আমরা হয়তো হার্ড ডিস্ক খুলে ফেলছি, বা আমরা শিখছি। আর এখনকার জেনারেশনে যে ব্যাপারটা হয়ে গিয়েছে, আমরা কিন্তু মাঠে খেলেছি, এখনকার জেনারেশনের বাচ্চাদের জন্য আমরা মাঠ চেনে না। তো ওরা ঘরে বন্দি হয়ে, ওরা না ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ওদের ব্রেইনগুলো সব না একটা সেন্টারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, ইটস ক্যান বি আ সার্কেল, আমার কাছে মনে হয় একটা সার্কেল, একটা ফিক্স সার্কেল, এর মধ্যেই ওরা ঘুরপাক খাচ্ছে। সো ওখান থেকে না ওরা বের হতে পারছে না, বাট ওদেরকে তো আমাদেরই বের করে নিয়ে আসতে হবে, আমাদেরকে ওদের থিঙ্কিং পাওয়ারটাকে ইনক্রিজ করে দিতে হবে। আমাদের দেশে আমি যদি খেয়াল করি, কোনো সায়েন্স স্কুল নেই, একটা সায়েন্স স্কুল ছোটবেলা থেকে, ছোট বাচ্চাদের, কিন্তু আমার বাচ্চা গ্রেড 1-এ পড়ে, আমি ফিল করি যে আমার বাচ্চাটার জন্য কিন্তু আমি সায়েন্স স্কুল দিতে পারছি না, বাট ও এই জিনিসগুলো শিখছে, বা ওর বয়সে আদার্স বাচ্চাগুলো দেখছে যে তখন এই জিনিসগুলো জানে না, বা এই প্রবলেমগুলো যে হচ্ছে কেন, বিকজ দে আর নট গেটিং দ্যাট এনভায়রনমেন্ট। বাট ওরা যদি এগুলো নিয়ে বিজি থাকে, ওদের মন খারাপের কি টাইম আছে? কোনো জায়গা নেই। আবার আমরা বড়রাও যদি চিন্তা করি, আমাদের বড়দের সময় কোথায়? ফ্রেন্ডের সঙ্গে টাইম পাস করছি, ফ্যামিলির জন্য টাইম পাস করছি, বাচ্চার জন্য টাইম পাস করছি। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে গাছ। আমরা যদি একটু প্ল্যান্টেশন করি, যেটা আমি করি, এটা আমার নিজের যে ওন টাইমটা থাকে, হ্যাঁ, এবং প্রত্যেকটা গাছ আমি একদিন যদি পানি না দিই, পরের দিন গিয়ে আই ক্যান ফিল মন খারাপ হয়ে যায়, আমি আসিনি, দে ক্যান ফিল যে আমি আসি নাই, ওরা আমাকে মিস করেছে, এরকম। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস ফিল করেছি, এখন অনেক বাচ্চারাই দেখবেন যে সাইকিয়াট্রিস্টদের শরণাপন্ন হচ্ছে। আচ্ছা, আবার আমরা এই বাচ্চাদের ফিরে আসবো, একটু বিরতির সময় হলো, আবারও সময় হলো বিরতি নেবার। বিরতিতে যাচ্ছি এবং এসে তোমাদের আবারও সাথে পাবো এই প্রত্যাশা রাখছি। ফিরে এলাম বিরতি শেষে। আড্ডা কিন্তু আমাদের ভীষণ জমজমাট। আর এই মুহূর্তে বলে দিচ্ছি, তোমরা নারী বন্ধুরা যারা আমাদের সাথে জুমে যুক্ত হতে চাও, তারা দেখো আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, জলদি আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ছিলাম বেলির কাছে, ছিলাম না, কোন প্রসঙ্গে ছিলাম যেন? বাচ্চাদের ব্যাপারে কথা বলছিলাম, যে ওদের মন খারাপ হওয়া, ওদের হার মেনে যাওয়ার যে ব্যাপারটা থাকে। ওরা তো চারা গাছের মতনই, চারা গাছকে যেভাবে যত্ন নিতে হয়, আমরা আসলে ওরা চারা গাছ একদম শুরু থেকে যদি আমরা চিন্তা করি, ওরা কাদা মাটির মতো, আমি ওকে যেভাবে গড়ব ও ঠিক তেমনই হবে, ওদের সেই শেপটাই ওরা নেবে। তো ওরা যদি আমরা যদি ওই বাচ্চাটাকে সেই টাইমটা দিই, যে কোনো কিছুর ক্ষেত্রেই যদি আমি জিনিসটাকে গড়তে চাই, আমাকে টাইম দিতে হবে, আমাকে শ্রম দিতে হবে, ভালোবাসা দিতে হবে, কেয়ার দিতে হবে। এই কয়েকটা জিনিস যদি আমি ওকে কম্বাইন্ডলি দিতে পারি, প্রতিদিন একটা বার প্রত্যেকটা বাচ্চাকে যদি একবার করে প্যারেন্টসরা বলে আই লাভ ইউ, দরকার থাকুক বা না থাকুক, একটু হাগ, দ্যাটস ইম্পর্টেন্ট। যে স্পর্শের কথা বললাম, যে স্পর্শ অনেক কিছু ভুলিয়ে দেয়, এটাই কিন্তু একটা বাচ্চাকে অনেকগুলো খারাপ দিক
থেকে সরিয়ে নিয়ে আসবে। আমি একটু ইন্টারাপ্ট করি, মানে আমার মনে হয় শুধু বাচ্চা না, আমাকেও যদি কেউ বড়দের, বলে আই হ্যাঁ, লাভ ইউ হ্যাঁ। বা আমাকে একটু হাত করে, আমি যেন মানে উজ্জীবিত হয়ে যাই, উজ্জীবিত নতুন হয়ে যাই। করে। প্রত্যেকটা right. মানুষ কিন্তু আমরা এটা কিন্তু চায়, ভালোবাসার মানুষ, প্রিয় হ্যাঁ, মানুষ একদম, কিন্তু। একদম। প্রত্যেকটা মানুষ Love চায়, and care seeker. love টা Yeah. কিন্তু সবাই চায়। আমার যেটা মনে হয় যে ভালোবাসা পাওয়াটা কিন্তু খুব কঠিন একটা বিষয়। একটা বিষয়, দেয়াটাও কিন্তু কঠিন। একটু আমি খেয়াল চাইলেই করবেন, সবাইকে দিতে ভালোবাসা পারবো না, পাওয়াটা তার যেমন পাত্র থাকতে কঠিন হবে। এবং দেওয়ার মধ্যে যে কৃপণতা যদি করা হয় এই ক্ষেত্রে আমি বলবো সেটাতে আসলে আমরা না প্রশংসাটা মন উজাড় করে আত্মার দিতে পারি খাদ্য, না, পারি প্রশংসা না আত্মার অনেক সময়। খাদ্য। কিন্তু কেন পারবো না, কেন পারি না আমরা? এই না পারাটা কিন্তু আমাদেরকে পজিটিভলি দেখতে হবে। আমাদের বাচ্চাদের যে উনি বলছেন যে আমরা যেটা শেখাবো, তাদের মন থেকে যে হিংসা, বিদ্বেষ, হানাহানি, একদম এইগুলো না দূর করে ফেলতে আমরা খুব হবে। ছোট থেকে কিন্তু তাদেরকে এই জিনিসগুলো বুঝিয়ে দিতে হবে যে শেয়ারিং, কেয়ারিং, শেয়ার অ্যান্ড কেয়ার, এই যে বিষয়গুলো না আসলে বাচ্চাদের মধ্যে দিতে হবে। তা না হলে আপনি কিন্তু সবসময় আপনিও কিন্তু টেনশনে থাকবেন। মানে আমরা মারাও কিন্তু হ্যাঁ। বাচ্চাদের কোথাও পাঠিয়ে কিন্তু আমাদের কিন্তু টেনশন হবে। দুশ্চিন্তা এখন হয়। আমার কাছে মনে হয় কি, আমার কোনো টেনশন নাই, আমার 3 বাচ্চা নেই, আলহামদুলিল্লাহ। কেন নেই? ও তো সহজ সরল পথে চলে, একদম। খুব ইনোসেন্ট এরা, ওদের মতো করে ওরা। আমাকে সবসময় বলে, আমার যে মেয়ে ডাক্তার, সে আমাকে খুব মজার কথা আমি যদি একটু শেয়ার করি, বলে মা আমার আজকে অনেক ব্যস্ততা ছিল। কি ছিল? বলে যাচ্ছি, আমার তো স্যার হাঁটছেন, আমিও রোগী দেখছি কিংবা ডিউটি করছি, কিন্তু একটা রোগী আমাকে হয়তো অনেক টান দিল একটা জোরে, যে ডাক্তার আমাকে একটু আমার কথা শুনো, আমার এইটা ব্যথা, এটা এরকম, আমাকে এটা টর্চার করা হয়েছে। তো বলে তখন না তোমাকে মনে পড়ে। কেন? তুমি যে বলেছো বাবা রোগীরা কিন্তু অনেক অসহায় একদম। তোমাদের কাছে, তাহলে কিন্তু তুমি একটু দাঁড়াবা, একটু থামবা, হয় না, আমরা একটু থামো, একটু থেমে একটু হ্যালো করবা, একটু হাক করতে না পারলে একটু হাতটা বুলিয়ে দিবে, বলবা যে আমি একটু পরে আসছি, আছি তোমার পাশে, আমি আছি, শুনবো আপনার কথাটা, আমি শুনবো, একটু পরে আমি শেষ করে আসি। বলে, মা আমার কাছে কিন্তু এখন এগুলোই করতে হয় জানো। তখন তোমাকে মনে আসলেই। পড়ে যায় আমার, তোমাকে মনে পড়ে যে তুমি বলেছো আমাকে, ওই যে তোমার কথা শুনে কিন্তু সে একটু সুস্থ হয়ে যাবে। তা আমি না সেই বিষয়গুলো দিকে যেতে চাই সবসময়, সব বাচ্চাদের ওই ক্ষেত্রে। যে সোজা বাংলায় মানুষ জন্মগতভাবে ভালোবাসার কাঙাল। হ্যাঁ, হ্যাঁ, মানে ওই যে লুকিয়ে রাখা কিংবা কোনো কিছু না জানানো বা কোনো একটা কিছু হিংসে করা বা কোনো একটা হাসাহাসি করা, কাউকে দেখে কেউ একটু অন্য বুলি করা। হ্যাঁ বুলিং করা, যেটাকে বলা একেবারে বুলিং তো একেবারে সরাসরি হচ্ছে আপা। হচ্ছে এখন। হচ্ছে, এত শুধু যে বেশি হচ্ছে, আগে ছিল না। শুধু যে এতে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে তা কিন্তু নয়, সরাসরি কিন্তু বুলিং করা হয়। তো এই যে জিনিসগুলো না, আপনি যদি আপনার যে পরিবারের সদস্যদের যদি আপনি সঠিক জ্ঞানটুকু, যে শিক্ষাটুকু, যে ভালোবাসাটুকু আপনি শেখাবেন বা কিংবা দেবেন, ওইটাই কিন্তু সে কিন্তু পরবর্তীতে তার জায়গায়, সমাজে তার বাঞ্ছিত সমাজে, প্রকাশ নিশ্চয়ই। ঘটাবে। সেটার একটা লাভ আছে তো। একদম। আমরা গাছকে যেভাবে যত্ন করে, যেমন অনেক বলে না একটা গাছ লাগান, সঞ্চয় করুন, ঠিক একটা সন্তানও কিন্তু আপনার সঞ্চয়। কিভাবে সঞ্চয়? এইভাবে সঞ্চয়। তারকে দিয়ে তো আপনার অনেক কিছু হচ্ছে না, দেশ দশের সেবা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। ওইটা মানে যেখানে যাবে সে কিন্তু মা বাবা আলোকিত যখন করবে। একটু দূরে থাকে, বাচ্চারা কোনো একটা পরিবেশে পরিচিত হচ্ছে, ওই মুহূর্তে কেউ যদি বলে এই তোমার ছেলের সাথে বা মেয়ের সাথে দেখা হলো, দারুণ মিষ্টি বাচ্চা, দারুণ মিষ্টি, এটা শুনলেও কিন্তু একটু আগে আপনি আমাকে বলছিলেন সেটা, যে আমিনার ব্যাপারটা বলছিলেন, আমার তো প্রাণটা জুড়িয়ে গেল একদম। গর্ব হয়, তাই না, যে বলছিলেন যে বাচ্চাটা এত ভালো লাগলো, তুমি মিষ্টি করে কথা বল, এই যে এইটুকুই তো চা পাওয়া। বাচ্চাদের যে সফলতাগুলো আছে এগুলো শুনলে বাবা মায়ের খুব ভালো লাগে। একদম, আমার বেড়ে কাছে যায়। মনে হয় কি জানো, এই ছোট সফলতাগুলোকে আমাদের উদযাপন করা উচিত, অ্যাপ্রিশিয়েট করা উচিত। আমরা হ্যাঁ, তাহলে ওরা আরো বেশি সামনের দিকে এগিয়ে যাবে। কখনোই বলবে না যে আমি পারবো না, এই কথাটা কখনোই ওরা বলবে না, আমি মনে করি। এই যে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। হিংসা বিদ্বেষের কথা আসলো না, আমি আমার বাচ্চাদের বলতাম যে এরকম করবা না কখনো, চেহারা খারাপ হয়ে যাবে। সবার সাথে যখন হেসে হেসে কথা বলবে, দেখবে চেহারা সুন্দর লাগবে। আমার ছেলেটা ছোট ছিল যখন, ও এরকম সুন্দর একটা আচরণ করে এসে বলতো, মা দেখো তো আমার চেহারা কি সুন্দর হলো। তো আসলে এরকম অনেক ছোটখাটো উদাহরণ দিয়ে। আচ্ছা, এই দুজনের পরিবারের এবং ছানাপোনার গল্প শুনেছি, বেলির ছানাপোনা
আমার ছানাপোনা একটাই, আমার একটা একটাই। ছেলে, ও গ্রেড 1-এ পড়ে এবার আপুজি আচ্ছা, ইন্টারন্যাশনাল ছোট, স্কুলে, ছোট মানুষ। খুবই ছোট। কিন্তু আমি ওকে, আমার কাছে মনে হয় আমি দেখেছি আমার লাইফে, আমার আব্বু আম্মু তখন ওই সময়টাতে যেটা ছিল যে সবসময় বলতো তোমাকে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে হবে। তো আমি সবসময় চিন্তা করতাম ও আমার বাবা মা তো এক্সপেক্টিং, রাইট, সো আমাকে এনি হাউ এটা ফাইট করে নিয়ে করতে আসতে হবে। হবে। বাট এখন জেনারেশন হ্যাজ চেঞ্জড। আমি এখন আমার বাচ্চাকে বলি বাবা তোমাকে একজন ভালো মানুষ হতে মানুষ হবে, হতে হবে। তুমি তারপরে ভালো হ্যাঁ রেজাল্ট। তোমাকে একটা ভালো মানুষ হতে হবে। তুমি টিফিন খাচ্ছ, তোমার টিফিনটাকে শেয়ার করতে হবে। তোমার ফ্রেন্ডটা হেল্প চাচ্ছে, ওকে তোমার হেল্প করতে হবে, তাকে আগে হেল্প করতে হবেই তোমাকে, তারপর একদিন না একদিন তুমি তোমার হেল্পটাও পেয়ে যাবে। আর এটা কিন্তু প্রথম আমরা যখন থাকে না যে আমার হয়তো টাইম নেই বা আমি খুব রাশে আছি, তখন একজন হেল্পের জন্য আসলাম, তাকে হেল্প করতে পারছি না, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি যদি তাকে হেল্প করি আল্লাহ তাআলার তরফ থেকে আমার জন্য হেল্পটা এটা দেখিয়ে অটোমেটিক দিতে চলে হবে। আসবে। হ্যাঁ, না পারলে। অটোমেটিক চলে আসবে। এটাই, আর প্রকৃতিই করে বাচ্চাদের দেয়। মধ্যে এই যে হার মেনে যাওয়ার যে ব্যাপারটা শুরু হয়, এটা শুরু হয় স্পেশালি যখন আমরা ফোর্সিং দেম, কোনো কিছু চাপিয়ে দিই। চাপিয়ে দিচ্ছি যে তোমাকে ডক্টর হতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই তোমাকে হবে, এটা সায়েন্টিস্ট হতেই হতে হবে, হবে। অমুক এটা হচ্ছে, তমুক এটা হচ্ছে, তুমি কেন পারবে না? এভাবে না বলে যদি আমরা ওকে এমন করে বলি বাবা দেখো তো তুমি যদি এটা হও তাহলে তুমি এটা করতে পারবে, তুমি ডক্টর হলে তুমি মানুষের কত দোয়া পাবে, তুমি সবাইকে হেল্প করতে পারছো, কত মানুষ তোমাকে মন থেকে ভালোবাসছে, তুমি ইঞ্জিনিয়ার হলে তুমি এই কাজগুলো করতে পারছো তোমার দেশের জন্য, তুমি দেখো এটার মধ্যে এই ইন্টারেস্টিং জিনিসটা আছে। তো এরকম করে যদি ইন্টারেস্টিং ওয়েতে আমরা বাচ্চাদের সামনে জিনিসগুলো তুলে ধরি, একদম। আই থিঙ্ক তখন আর ওরা এরকম মেন্টাল প্রেশারে পড়বে না যে না আমার বাবা মা এক্সপেক্ট করে বসে আছে তো আমাকে এটাই হতে হবে। যেমন আমার বাবার এক্সপেকটেশন ছিল অলওয়েজই আমি ডক্টর হব, বাট আমি কখনোই চাইতাম না, কেন যেন আমার ডক্টর হতে ইচ্ছা করতো না। আমার কাছে মনে হতো কি অলওয়েজ আই উইল এক্সপেক্ট সামওয়ান উইল সিক অ্যান্ড দেন দে উইল কাম টু মি অ্যান্ড দে টেক হেল্প ফ্রম মি। সো একদম, এই সারা জিনিসটাকে আমি জীবন খুব, করতে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমাকে সারাক্ষণ পড়তে হবে, আই হ্যাভ আদার থিংস টু ডু অলসো। তো এই জিনিসগুলো থেকে এক একটা মানুষের চাওয়া তো এক এক রকম এক এক হবে। রকম। আর এবং আমাদের শিক্ষার ভালোই থেকেই লাগতো, সেটা নির্বাচন হ্যাঁ, করতে দেওয়া উচিত। ভালোই লাগতো টেকনোলজি। তো যেহেতু আমার ভালোই লাগতো এদিকে, আমি আমার ভাই আমরা একই দিকে, তো দেখা যাচ্ছে যে আমাদের ভালো লাগাগুলো একই রকম, একসাথে বেড়ে ওঠা, একই রকমভাবে কাজ করা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ফ্যামিলির যে হেল্পটা, আরেক বড়দের ক্ষেত্রে যদি চিন্তা করি, স্পেশালি মেয়েদের, যেহেতু আমরা লেডিস ক্লাব নিয়ে কথা বলছি, সো সব লেডিসদের জন্য আমি বলতে চাই যে ওদের জন্য যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে একটা মেয়ে, তারপরে একজন প্রেয়সী, কারো ঘরের বউ, তারপরে সে মা, মা। তারপর শাশুড়ি। তো আমার জার্নিটা শুরু হয় মেয়ে হওয়া থেকে। তখন কিন্তু বাবা মা এমনিতেই আমাকে রানী করে রাখে, স্বাভাবিক, বাবার আদরের কন্যা। তারপরে চলে আসে প্রেয়সী, এখানেও আদর থাকে। বাট যখন কারো ঘরের বউ হয় তখন আমাদের সবার উচিত যাতে ওই মেয়েটা এটা ফিল না করে সে কোনো ঘরের যে সে বউ, অন্য বাড়ি থেকে সে আরেকটা শাশুড়ির বাড়িতে একটা এসছে, ব্যাপার। হ্যাঁ আরেকটা বাড়িতে এসছে, সে যাতে এখানে আমার বউ না আমার মেয়ে হয়ে থাকে। তো এত পরিচয় ক্যারি করতে গেলে তো একটা মানুষের পক্ষে একটু লোড লাগবে। অনেক, হ্যাঁ, যেমন অনেক। আমার শাশুড়ি, আমার প্রতি মনে আছে, পর্বে একটা অ্যাক্টিং এর হ্যাঁ, জায়গা চলে আমি ওকে আসে। যখন প্রথম ওনার দেখা হয় উনি আমাকে বলেন তুমি আমার বউ না আমার মেয়ে হয়ে আসবে। এটা খুব ভালো তো বিষয়। আলহামদুলিল্লাহ স্টিল এটাই, নাও ওই যে কথায় আছে না, মেয়েরা হ্যাঁ। মেয়েদের শত্রু, আসলে মেয়েরাই কিন্তু মেয়েদেরকে এটাই, উঠিয়ে নিতে পারে, মেয়েদেরকেই এগিয়ে নিতে সবার পারে। আগে এগিয়ে আসতে হবে। পারে। মানে শ্বশুর বাড়িতে যদি শাশুড়ি বা ননদ ননাস বা যারা থাকেন, সিস্টার ইন ল যারা আছেন, ওনারাও যদি একটু সহযোগিতা করে, কিংবা আমরা সেও পেয়েছি, তো আমার মতোই, হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি, আমি আমার শাশুড়ির সাথে একদম বন্ধুর মতোই ছিলাম, উনি তো অনিন্দ সুন্দরী ভদ্রমহিলা ছিলেন, এবং আমি ও হ্যাঁ, ওই যে সুন্দরী ভদ্রমহিলার সুন্দর ছেলে গল্প হচ্ছিল। গল্প হচ্ছিল, ভীষণ সুন্দর, আমার মাও খুব সুন্দর মাশাআল্লাহ। তো কিন্তু আমি পেয়েছি, আমি কখনো সেরকম বাধা কিংবা ওরকম অনেক দূরত্ব বা রাখা এগুলো আমার মধ্যে ছিল না, যার জন্য আমি আমার মতো করে নিজেকে করতে পেরেছি। সেটা এই সাপোর্টটুকু ছিল, এবং আমার হাজবেন্ড এবং আমার পরিবার, পুরো বাবা মা এই যে সবাই। আপনি সুন্দরের কথা বললেন, বাবা সুন্দর, মা সুন্দর, বাচ্চারা সুন্দর, স্বামীও সুন্দর, এটা আপনি আসলে প্রসঙ্গে নিজেও চলে যে আসছে। সুন্দর, হ্যাঁ, এটা কিভাবে অনুভব করেন? আসলে আমার কাছে যেটা মনে হয় যে Everyone বাহ্যিক is- সুন্দর চেয়ে সবকিছু মিলিয়ে যেটা সুন্দর, ওইটাই আমি আসলে ওই Everyone হিসাবটা is- করি। every creation is beautiful. একদম একদম, মানে একদম সবগুলো মিলিয়ে
মানে আপনার ইনার সাইডটা যদি সবকিছু যদি সুন্দর আসলে থাকে, হ্যাঁ, সৌন্দর্যটা আসলে কিন্তু হ্যাঁ, ভেতরের ব্যাপার। এবং যে বিষয়টা উনিও বলছিলেন যে মানবিক মানুষ হওয়া, যে সুন্দর, আমরা অনেক সুন্দর দেখি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান দেখি, বিভিন্ন দেখেন আপনি বিহেভিয়ারের কিন্তু জন্য কিন্তু মাইনাস পয়েন্টে চলে Minus আসে। হয়ে যায়। এটা একদম সত্যি কথা, যেটা একদম, একদম। বিভিন্ন পরিবারে দেখেন অনেক সুন্দর মানুষ আছে, কিন্তু আপনি দেখবেন যে একটা ফেজে কোনো হাসি নাই, হাসি নাই, কেউ হ্যাঁ। আসলো গেল, মানে এই যে কোনো সুন্দরের যে feelings নাই, ব্যবহার, ব্যবহারটা, বন্টনটা, হ্যাঁ, গড গিফটেড যে একটা সুন্দর দিয়েছে আপনাকে বা ওটা তো আমাকে, আল্লাহ সবাইকে দিয়েছে, সেটা- আমাদের হ্যাঁ, সবাইকে দিয়েছে হ্যাঁ, আলাদা দিয়েছে। করে। সেটা যদি আপনি ব্যবহারটা সুন্দর করে করেন, প্রয়োগটা যথাযথ প্রয়োগটা যথাযথ যদি আপনি প্রয়োগ। করতে পারেন, কিন্তু তবেই কিন্তু আপনি কিন্তু বিশ্ব সুন্দরী আমি একদম, মনে করি। একদম, এবং একদম। মানবিক মানুষ, সত্যিকারের মানুষ হওয়াটা, যেটা সুন্দর হলে তো চলবে না, না না, মানুষ ওটা তো রূপে আমাদের এখন তো পার্লারে গিয়েও সুন্দর হওয়া যায়, সেটা ক্ষণিকের জন্য, ক্ষণিকের। কিন্তু সত্যিকারের যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনার সেটা ওই আসলে মানবিকতার মধ্যে দিয়ে আমাদের ভেতরে। কিন্তু আত্মার আত্মিক সম্পর্কগুলোকে সম্পর্কটা স্ট্রং করতে হবে। করতে হবে। একদম। এবং আমার কাছে যেটা মনে একদম। হয়, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি জুমে এসেছেন আমাদের নাহিদা নেইলি আপা, তারপরে সোনিয়া আক্তার এবং প্রিয় পরমা আপা। হ্যাঁ, 3 কন্যা, আপনারা আমাদের সাথে অপেক্ষা করুন, একটুখানি বিরতি থেকে আসছি, কেমন? আবারও সময় হলো বিরতিতে যাবার, যথারীতি ফিরবো, সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো। এই যে ফিরে এলাম, আর সাথে নিয়ে এলাম জুম আড্ডার বন্ধুদের, সাথেই থেকো এবং আড্ডাকে অনেক বেশি নিজের ভেতরে ধারণ করো। আজকে কিন্তু দারুণ একটা বিষয়, এবং এটা এখানে যারা আছে তারাও যেভাবে উপভোগ করছে, আমার ধারণা ওপারে তোমরা যারা আছো তারা উপভোগের মধ্যেই আছো। নাহিদা আপা না প্রথম দেখতে পাচ্ছি, নাহিদা নেলি আপা। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, তো ছোট্ট করে আমরা আজকের বিষয়ের সাথে একটু পরিচিত হব, এবং কেমন লাগছে আমার বন্ধুদের সেই বিষয়ে ছোট্ট করে কথা বলতে হবে। হ্যাঁ, আনমিউট শুভ করে। সন্ধ্যা শুভ সবাইকে। সন্ধ্যা। হ্যাঁ, প্রতিদিন তো আসলে বসি, চেষ্টা করি বসার জন্য, ভালোই লাগে, প্রতিদিন ভালো লাগে বলেই কিন্তু বসি সব বন্ধুদের নিয়ে, একদম, আমাদেরও Zoom-এর ভালো লাগে। মধ্যে আপনাদের। আর আজকে বিষয়টা আসলে চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা না করলে আসলে চেষ্টা করে যদি আমরা হেরে যাই, না পারি, ব্যর্থ হই, তাহলে হয়তো আমরা মনটা আমাদের বুঝবে। আর যদি চেষ্টা না করে আমরা হারি, তাহলে হয়তো এটা আমাদের আসলে এটা আমাদের ব্যর্থতা। তো যতই একদম। হোক আমরা চেষ্টা করে হ্যাঁ। যাব, তাহলে হয়তো আমাদের সফলতা অবশ্যই আসবে। চেষ্টা করে যেতে হবে আমাদের। ধন্যবাদ, ধন্যবাদ আপা। এবার সোনিয়া আপার কাছে যাচ্ছি। শুভ সন্ধ্যা সবাইকে, কেমন আছেন শুভ আপু? সন্ধ্যা। অনেক ভালো আছি, আর এই সময়টা তো ভীষণ ভালো লাগে, সামনে 3 জন, এখানে 4 জন, আমি তো পুরো একটা সুন্দরের মেলার মধ্যে আছি। আপু আরো বেশি ভরাট ছিল, আরো মানে যখন আমাদের 7 দিনের প্রোগ্রাম হতো, হ্যাঁ। তখন আমাদের জুম অনেক বেশি মানে ভরাট থাকতো, অনেক ফ্রেন্ড থাকতো একদম, আমাদের। একদম। কিন্তু এখন জুম তো 2 দিন হয়ে গেছে, অনেকেই অলস হয়ে গেছে, দেখা যায় যে এই 2 দিন অনেক বেশ মানুষ বিজি থাকে, দেখা যায় অফিস থাকে না, তারা বাইরে যায়, এই কারণে আমাদের জুমটা এখন খুব অল্প মানুষ। কিন্তু 7 দিন যখন ছিল তখন খুব জমজমাট ছিল, ওই 7 দিনটাকে আমরা আচ্ছা, খুব বেশি আমরা মিস করি। আশা আর এই করবো যে জমজমাট যেহেতু আড্ডাটাকে শুক্র খুব শনি মিস করি। বন্ধের দিন আরো বেশি যুক্ত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। পরমা আপা, এই যে হার মানার আগে চেষ্টা করো, এই চেষ্টাটা আমার ধারণা যে আপনি শুভ সবচেয়ে সন্ধ্যা। বেশি করেছেন আপনার হ্যাঁ, জীবনে। আমি একটু পিছনে যেতে চাই তাহলে। আপু, আমার জীবনে অনেক লড়াই এবং স্ট্রাগল আজকে থেকে না, অনেক আগে। আমি আগের থেকে অনেক পূর্বের থেকে আস্তে আস্তে সঞ্চয় করতাম, এবং বিভিন্ন সংগঠনের, নারী সংগঠনের সাথে জড়িত থেকে সাহস সঞ্চয় করেছি। তো সাহস একদিকে সঞ্চয় করেছি, একদিকে আমার একটু মানে কি বলবো, অর্থ আমি সাহস সঞ্চয় আসলে, করেছি। হ্যাঁ, মানে তার জন্য সাহসের উপরে আজকে কিছু আমি নেই। নিজে দাঁড়িয়ে আছি, এবং ওই সঞ্চয়ের উপরে আমি দাঁড়িয়ে আছি। বাহ। এটাই আমি বললাম, আর কিছু বাহ, বলার তো সুযোগ হবে অসাধারণ, না, কারণ অল্প অসাধারণ সময়, পরমা আপা। সময়টুকু অল্প। পরম হাসিনা আপু আনন্দেই তো থাকুন। বলতে হবে, হাসিনা আপুর কথা শোনার জন্য অধীর হাসিনা আগ্রহে আপুর থাকি। কাছে যাব এবার। অনেকদিন আগে এখন এই যে একটু হাসিটা বিস্তৃত হলো, আর হ্যাঁ, ভালো লাগাগুলিও, সবার হাসি মুখ দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ। সবাইকে অনেক ধন্যবাদ, আসলে অনেক শ্রদ্ধা আপনাদের সবাইকে। পরমা আপু যে সুন্দর করে উপস্থাপন করলো, এই যে হেরে যাওয়া যে বিষয়টা, যে জেতার আগে হেরে যাওয়া, এটা তো আমার দ্বারা সম্ভবই না আপু। আমার যতক্ষণ সর্বসাকুল্যে কুলাবে, আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, যে কোনো বিষয় ওইটা ওই পর্যন্ত আমি চেষ্টা করে যাব। কারণ ওই যে আমি চেষ্টা করলাম, চেষ্টা করার পরে যদি হেরে যাই,
এটার মধ্যে একটা আনন্দ আছে কিন্তু, যে আমি চেষ্টা করছি, চেষ্টা তো চেষ্টা করার করেছি, পরে আমি হ্যাঁ, আসছি। হ্যাঁ, একদম হ্যাঁ। একদম এইটার একটা অন্যরকম আনন্দ আছে যে আমি এটার পিছনে শ্রম দিছি, দিয়েছি। শ্রম দেওয়ার পরে হয়তো আমার এটা যতটুকু সাকসেসফুল হওয়ার কথা ছিল ওই পর্যন্ত আমি পৌঁছাইতে পারি নাই, সেজন্য হয় নাই, বাহ, কিন্তু আমি তো চেষ্টা করছি। এটা চেষ্টা করেছি, হ্যাঁ, এটাই। চেষ্টার বিকল্প নেই। অনেক ধন্যবাদ। মিমি চকলেট, আমি পার্সোনালি ওকে মিমি চকলেট বলি, এবং মজার ব্যাপার হলো আজকে আমি বেলি ফুল আনতেও ভুলে গেছি। বেলির নামের সাথে আমার ফ্রিজে বেলি ছিল, চকলেট ছিল। এটা আমরা পাচ্ছি আপনার কাছ থেকে, সুবাসটা পাচ্ছি আমরা। আচ্ছা এত আচ্ছা, সুন্দর, এত থ্যাংক ইউ সুন্দর থ্যাংক উপস্থাপন। ইউ। সেজেছে ফুলের মতো, ফুলের ভালো মতো, লাগছে। হ্যাঁ। এবার মিমি বলো, এই যে আমাদের আড্ডাটা এতক্ষণ কেমন লাগলো, জুমের বন্ধুদের ওনার বিষয়টা? একটা কথা, আমার এই লাস্ট ওনার নামটা ঠিক মনে করতে পারছি না, হাসিনা। হাসিনা আপা, উনি বললেন যেটা যে আমি হেরে গেছি, আসলে হেরে যাওয়া না, ওটা ঠিক মানে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস আমি মনে করি। একদম। আমি আমার বাচ্চাদের, ওরা তো স্টুডেন্ট, ইউনিভার্সিটির মেয়েদেরকে আমি পড়াই, তো ওদের দেখা যায় যে ওরা হেরে গেলে বেশ ভেঙে পড়ে। ভেঙে পড়ে, হ্যাঁ, ওরা নানান রকম চিন্তা ভাবনা করে। ওই যে আপা বললেন যে সুইসাইড করার একটা প্রবণতা হ্যাঁ, দেখা ও যায়। বাবা, হ্যাঁ, বিশেষ ভীষণ, করে ভীষণ পরীক্ষা মারাত্মক রেজাল্ট খারাপ সামাজিক করলে ব্যাধি। বা প্রেমে একটু ইয়ে খেলে, প্রেমিক যদি হ্যাঁ, চলে প্রেমিক যায়। যদি চলে যায়, ব্রেকআপ হয়ে যায়, আজকাল মনে তো করে জীবনে সব গেল। হ্যাঁ, আজকাল তো ব্রেকআপের কথা খুব ঘন ঘন শোনা যায়। একদম, একদম। তো দেখা যায় ওরা খুব ভেঙে পড়ে, ওরা মনে হয় জীবনের সব কিছু শেষ হয়ে গেল। তখন আমি ওদেরকে বলি এটা কোনো শেষ না, এটা জাস্ট একটা প্রসিডিউর। হ্যাঁ, যে তুমি ফেল করেছো, তুমি আবার দাঁড়াও, আবার তুমি আরো ভালো করে আর নিজেকে প্রেমে তৈরি তো করো। কোনো কারখানা নাই, প্রতিষ্ঠান নাই যে আর শিখে এসে প্রেম, প্রেমে পড়বে, সেটা না একেবারে বুঝেই প্রেমে হ্যাঁ, পড়ে। প্রেম সেটাই একেবারে এমন একটা, আমি মনে করি ভুল, এটা তোমার এই বয়সে সেটা হচ্ছে একটা ভুল। শিক্ষা জীবন হ্যাঁ, তোমার। শিক্ষা জীবনটা তোমার, এখন সেটাকে গড়ে তোলার জন্য তোমাকে, তুমি যাই করো না কেন, তোমাকে একদম ফোকাস করতে হবে যে আমি ওই লক্ষ্যে পৌঁছাবো, আমাকে ওই দিকে যেতে ওই হবে, পর্যন্ত ওই ডানে বায়ে পর্যন্ত তাকানো চলবে না। তাকানো চলবে না, এবং খুব আত্মবিশ্বাসের সাথে তোমাকে এগিয়ে যেতে হবে। ফেল করো, ঠিক আছে, হোয়াটএভার, আবার তুমি ভালো রেজাল্ট করবে। আবার এমনও আমার মেয়ে আছে যারা বি নিয়ে এসেছে, সে গোল্ডেন এ প্লাস পেয়েছে বাহ। বোর্ডের মধ্যে, জাতীয় আন্ডারে যে কলেজগুলো আছে সেখানে সে ফার্স্ট হয়েছে। তো তার জীবনে অনেক স্ট্রাগল আছে। ওই যে আপা একজন বললেন যে স্ট্রাগলের জীবন, আসলে মেয়েদের জীবনটা হয়তো কারো কারো জীবন খুব সুন্দর আমি মনে করি, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মেয়েদের জীবনে কিন্তু অনেক স্ট্রাগল করে 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 আজকে আমরা এই পর্যন্ত এসেছি। তা আমাদের সবসময় মাথায় রাখতেই হবে, আমরা হারলে চলবে না, আমাদের জিততে হবে, সামহাও আমাকে জিততে হবে, এবং আমরা জিতবো ইনশাআল্লাহ। একদম জিতবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। বেলিয়াপা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, ছোট্ট করে মানে শেষ অনুভূতিটুকু বলতে হবে। আমার শেষ অনুভূতি আজকে চমৎকার, আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে আজকে আমরা সবাই যখন গল্প করছিলাম তখন অনেকগুলো জিনিস, প্রত্যেকটা পয়েন্ট এক একজন একদম আমরা নতুন করে শিখলাম। সবগুলো, হ্যাঁ, নতুন করে অনেক কিছু শিখলাম, অনেক কিছু আমার মধ্যে অ্যাড হলো, যেটা হচ্ছে আমার মধ্যে হয়তো ছিল না, আমি সেখান থেকে লার্ন করলাম। আর আপুর যে একটা কথা, ওটার সঙ্গে আমি ধন্যবাদ আপু। এই ছোট্ট করে, একদম ছোট্ট করে, তারপরে তোমার যদি সময় থাকে তখন ওই যে একটু কবিতা শুনতে শুনতে চলে যাব, না হলে আজকের মতো বিদায় নিব। মানে আমার কাছে যেটা মনে হয় যে অন্ধকার পেরিয়ে আলো আসবে, এটা যেন সবার মাথায় থাকে। প্রত্যেকটা ছেলে মেয়ে, যারা সন্তান, যারা মেয়ে, যারা মানে কিশোরী যারা আছেন, এই যে সুসাইড করে কিংবা এটা করে, সেই আসলে মা অনেক কষ্ট করে জন্ম দেয় কিন্তু প্রত্যেকটা সন্তানকে। সো তাদের জন্য বেঁচে থাকাটা খুব জরুরি, খুব জরুরি, খুব ভীষণভাবে জরুরি। আর সবাই খুব তো ভালো আমরা থাকবে, বেঁচে থাকবো, আনন্দে থাকবো। আজকের মতো অনেক কিছু আমরা ছেড়ে গেলাম, আগামীতে নিশ্চয়ই সেই ছেড়ে যাওয়া পাখিগুলোকে আবার আমরা ধরার চেষ্টা করব, ঝরে যাওয়া ফুলগুলিকে দিয়ে মালা গাঁথবো। আজকের মতোই আবারও আড্ডা হবে, সামনে তোমরা থাকবে, তোমাদের ভালোবাসায় আমরা অনেক বেশি প্রস্ফুটিত হব। আজকের মতো তাহলে বিদায় নিই, আবারও দেখা হবে। অনেক ভালো থেকো। একদম একদম, সবার উপরে, সবার উপরে।